কুম্ভ মেলা থেকে দেখলাম তারা হিন্দু রাষ্ট্র করার ঘোষণা দিয়েছেন এবং শুধুমাত্র সনাতনীরা ভোট দেবেন সেই একটা আইন পাস করার চেষ্টা করছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা এসেছিল পূরণ করতে ব্যর্থ হচ্ছে। অর্থনীতিতে দেশ বলছে এগিয়ে যাচ্ছে, কিন্তু $1 পেতে গেলে আমাদেরকে এখন 86 টাকা 50 পয়সা দিতে হচ্ছে। আর 2014 সালে এটা 62 টাকা ছিল। টাকার দাম আমাদের কমছে, পতন হচ্ছে, অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এত সমস্তভাবে বিজেপি সরকার প্রতিশ্রুতি যেগুলো দিয়ে গেছিল ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হচ্ছে? হিন্দু মুসলমান করতে হবে, হিন্দু রাষ্ট্র করতে হবে, করতে হবে। আরে ভাই, নেপাল হিন্দু রাষ্ট্র ছিল, কি হয়েছে সেখানে? পরবর্তীতে কি করতে হয়েছে? আচ্ছা, হিন্দু রাষ্ট্র যে স্বপ্ন দেখাচ্ছে, তাহলে ওখানে দলিতরা কিভাবে থাকবে, আদিবাসীরা কিভাবে থাকবে, নমশূদ্ররা কিভাবে থাকবে, উচ্চবর্ণরা কিভাবে থাকবে, সেটা আমরা আর বলতে দ্বিধা হচ্ছে না। যেভাবে শুধুমাত্র আদিবাসী হওয়ার জন্য তাদের উপরে কিভাবে দমনপীড়ন হচ্ছে, দলিত হওয়ার জন্য কেন বাইক জোরে চালিয়ে নিয়ে গেছে, পিটিয়েছে, দলিত হওয়ার জন্য ছত্তিশগড়ে কদিন আগে পোস্টে বেঁধে পিটিয়ে মেরে দিয়েছে। এ ধরনের হাজার হাজার ঘটনা আছে। তো ব্যাপারটা সবটাই আমি বলছি, এগুলো হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকে বিজেপির দিকে কনসলিডেট করার জন্য, বিজেপির দিকে একত্রিত করে রাখার জন্য এবং বিজেপির ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য বকলমে এগুলো করছে। যে কুম্ভ মেলাতে বলছে 2 তারিখে ঘোষণা দেবে, সেই কুম্ভ মেলাতে প্রশাসনিক যোগী আদিত্যনাথের ব্যর্থতার জন্য, অপদার্থ যোগী প্রশাসনিক কার্যকলাপ ঠিকঠাক না করার জন্য কত হিন্দু পুণ্যার্থীরা ওখানে মারা গেল। এই দায়ভারটা ঝেড়ে ফেলতে হবে। এটা নিয়ে না মানুষ চর্চা করে, মানুষ এটা নিয়ে না চর্চা করে, মানুষ চর্চা করবে কি হিন্দু রাষ্ট্র হবে, খুব ভালো জিনিস হবে। আরে ভাই, যে যোগী এখন হিন্দুত্বের পোস্টার বাই বলছেন, সেখানে বড় বড় মিনিস্টাররা ভিআইপিরা গেলে ভিআইপি ভাবে স্নান করতে পারছে, আর সাধারণ ভোটার হিন্দুরা গেলে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে। এর উত্তর কবে নেবে? হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে, সম্পূর্ণ অসাংবিধানিক কথা বলছে, এদের বিরুদ্ধে সুমোটো করবে না। এরা দেশদ্রোহী নয়। দেশদ্রোহী কারা? তাদের উপর অত্যাচার হলে মুখ করলে ইউএপিএ, মিথ্যা ইউএপিএ লাগিয়ে ধরে দেওয়ার চেষ্টা হচ্ছে। সারা সংখ্যাগুরু মানুষদেরকে আমি বলবো, যারা কদিন আগে বাংলাদেশ নিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে, বাস্তব আমাদেরও কষ্ট হয়েছে, সংখ্যালঘু আমাদেরও কষ্ট হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে যারা মুখ খুলেছেন, পশ্চিমবাংলায় ভারতবর্ষে সংখ্যালঘুদের উপরে যে দমনপীড়ন হচ্ছে সেই নিয়ে কেন কথা নাই? তাদের বলবো মুখ খুলুন, অন্যথায় পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আপনি এখন পাপকে প্রশ্রয় দিচ্ছেন, এই পাপ কিন্তু ঘুরে এসে আপনাকে হয়তো ধরতে পারে। যারা তথাকথিত সংবিধান নিয়ে নাড়াচাড়া করে, যারা সংবিধান নিয়ে প্র্যাকটিস করে, তাদের মধ্যে কিছু অংশ বলছে যে ভারতবর্ষের যে সংবিধান রয়েছে বাবা সাহেব আম্বেদকরের তৈরি, সেই সংবিধানের সেকুলার রয়েছে, এই সেকুলার শব্দে তাদের ব্যাপক আপত্তি। এই সেকুলারকে তারা সরিয়ে দিতে চায়। তিনি কেন? তাদের মতো অনেকজনই চেষ্টা করেছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছিল সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দকে তুলে দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টে গিয়ে আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে বাড়ি ফিরেছে। যাদের পছন্দ লাগবে না, এই সেকুলার সমাজতন্ত্রকে পছন্দ হয় না, তারা ভারত থেকে চলে যাক, অন্য কোনো জায়গায় গিয়ে থাকুক। এই ভারতবর্ষকে তৈরি করতে গিয়ে বিদেশদের হাত থেকে এই ভারতকে মুক্তি দিতে গিয়ে ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন জাতের মানুষ, ভিন্ন বর্ণের মানুষ আত্মবলিদান দিয়েছে। সবার যৌথ প্রচেষ্টায় ভারতবর্ষ তৈরি হয়েছে ধর্মনিরপেক্ষ দেশ। এখানে যাদের পছন্দ লাগবে না, তারা অন্য জায়গায় যেতে পারেন। তিনি বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিকর একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন তিনি যখন শাসন করেছেন। শুনেন, আমি শুনেছি বক্তব্যটা, উনি ওনার অজ্ঞতার উনি প্রকাশ করেছেন। শুনুন, একটা কথা বলি, সমালোচনা যে কারো করতে পারে, 100 বার সমালোচনা হবে, আপনি আমার সমালোচনা করতে পারেন, কিন্তু আপনার উচিত আগে আমার সম্পর্কে স্টাডি পড়া। ইসলাম হাদিস কোরআনের ওনার জ্ঞান আছে? কোনটাকে হাদিস শরীফ বলে আর কোনটাকে কোরআন শরীফ বলে উনি অতটুকু জানেন না। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। আরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ যুগপুরুষ যিনি, তার সম্পর্কে কথা বলছে। তিনি নাকি এক হাতে তরোয়াল, এক হাতে হাদিস, বা এ নিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? কেউ ইসলাম প্রচার, ইসলামের আহ্বান করেছে, যদি না আসে তাহলে তলোয়ার দিয়ে মেরেছেন, এই ধরনের একটা প্রমাণ দেখাতে পারবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ঘটনা উনি বলে দেখাক, তিনি নাকি তরবারি দিয়ে কারো একটা মানুষকে আঘাত করেছে। মৃত্যু তো দূরের কথা, একটা মানুষকে দেখাক তন্ময় বাবু, সিপিএম এর প্রাক্তন নেতা, একটা মানুষকে দেখাক যে তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তরবারি দ্বারা, উনি যে বলছেন তরবারি নাকি উনি নিয়েছিলেন হাতে,
তরবারি দ্বারা একটা মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে। বিভিন্ন সময় দেখা গিয়েছে ওনার উপর আক্রমণ হচ্ছে, দাঁত মোবারক শহীদ করেছে, বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে। তার শিষ্যরা প্রতি উত্তর দিতে চেয়েছেন, ওনাকে বলেছেন প্রতি উত্তর দিতে, উনি সেটাকে ক্ষমা করে দিয়েছেন। এমনি এমনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগপুরুষ হননি তিনি। ব্যাপারটা হচ্ছে আপনাদের বলে রাখি, যুগ যুগ ধরে দেখে আসছি আমরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করো, বিভিন্নভাবে তাকে আক্রমণ করা হচ্ছে, করে নিজেদেরকে পাবলিসিটি হয়তো পাওয়ার চেষ্টা করছে। এখন সিপিএম এ তিনি কোলকে পাচ্ছেন না, সিপিএম তাকে বহিষ্কার করে রেখেছে, কোলকে পাচ্ছেন না, আবার হয়তো লাইমলাইটে আসার জন্য এই কথা বলেছেন। আমি অনুরোধ করছি আবারও তিনি এই বক্তব্যকে প্রত্যাহার করে নিন। আর সাথে সাথে আমি এটা বিগত দিনে বলেছি, আজকেও বলছি, এই বক্তব্যটাকে তিনি যদিও এখন সিপিএম এর বহিষ্কৃত নেতা, সিপিএম এর অবস্থান কি আমিও জানতে চাইছি। কারণ এই যেটা যখন এই প্রসঙ্গক্রমে এসছে আমি বলছি, দেখুন সমালোচনা প্রত্যেকে করতে পারে, কিন্তু সমালোচনা করার ক্ষেত্রেও শালীনতা বজায় রাখা দরকার। আমার দেশের রাষ্ট্রপতিকেও আমি সমালোচনা করতে পারি, প্রধানমন্ত্রীকেও করতে পারি, আলিমুদ্দিন ইনস্টিটিউটের বামপন্থীদের তিনি চেয়ারম্যান বিমানবাবু তারও সমালোচনা করতে পারি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও সমালোচনা করতে পারি, আর আপনার এলাকার একজন সাধারণ নাগরিক যাতে তারও সমালোচনা করতে পারি। কিন্তু সমালোচনার ক্ষেত্রে একটা লেভেল থাকা দরকার। সমালোচনা করতে গেলে সেই বিষয়ে আগে জ্ঞান অর্জন করা দরকার। সমালোচনা করতে গেলে কোন শব্দটা কার জন্য প্রযোজ্য সেটা ভাবা দরকার। আমি দেখছিলাম আমার যারা ইউটিউব, আমার যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে দেখাচ্ছিল, কিছু কিছু বামপন্থী বন্ধুরা এসে আবার তন্ময় বাবুর হয়ে সাফাই গাইছে। এই যারা সাফাই গাইছেন তাদের উদ্দেশ্যে বলছি, বাংলার মানুষজন, ধর্মনিরপেক্ষ মানুষ কিন্তু আপনাদেরকে ভালোভাবে নিচ্ছে না, এটা মাথায় রাখবেন। ভুলটাকে ভুল স্বীকার করতে শিখুন, ভুলটাকে ভুল দিয়ে আবার দাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এটা খুব ভুল কাজ করছেন। আগামী দিনে কিন্তু এর প্রভাব অবশ্যই ভোট বাক্সে পড়বে। এটা থেকে আমি অনুরোধ করব, রাজনীতি করছেন, রাজনীতিটাকে রাজনীতির প্ল্যাটফর্মে করুন, ধর্ম দিয়ে রাজনীতিকে গুলাবাতার চেষ্টা করবেন না। আমি একজন পীর পরিবারের সন্তান হয়েও বলছি, আমি পলিটিক্সে এসেছি, আমি আমার ব্যাকগ্রাউন্ডে আমার ধর্মীয় পরিচয়কে আমি রাজনীতির মঞ্চে, আমি রাজনীতিকরণের ক্ষেত্রে আমার ধর্মকে আমি কাজে লাগাইনি একবারের জন্য, আর লাগাবারও ইচ্ছা নেই আমার। কিন্তু যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন তাদের বলবো শুধরে যান, নালে ভুল হচ্ছে। যেভাবে আমি দেখছিলাম কুম্ভ মেলাতে দুর্ঘটনা ঘটার পরে হিন্দু সমাজের বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা গেছে, সেগুলোকে নিয়ে খিল্লি করছেন কিছু বামপন্থী বন্ধুরা, তাদের উদ্দেশ্য বলছি এগুলো বন্ধ করুন। মোটাও এগুলো ভালো কাজ করছেন না আপনারা। ধর্মচারণ করতে গিয়েছে তাদেরকে নিয়ে আপনার খিল্লি করার অধিকার নাই। আপনি নিজেকে যদি নাস্তিক মনে করেন 100 বার মনে করুন, আমি আপনাকে বাধা দেব না। যারা আস্তিক, যারা ধর্মে বিশ্বাসী, যার যেটা ভালো লাগাতে বিশ্বাস আস্থা আছে, সেখানে আপনি খিল্লি করতে পারেন না। নিজেদের অবস্থানগুলো একটু দেখুন, ক্রমশ কোন তলানিতে পৌঁছে যাচ্ছেন এই খিল্লি করতে করতে। আর একটা দুটো শ্রেণীর মানুষকে আমি ঘৃণা করছি আজকের দিনে, বলছি এই মাইকে বলছি, যখন মক্কা শরীফে গিয়ে একটা ক্রেন দুর্ঘটনা ঘটে কিছু মানুষ মারা গিয়েছিল, তাদেরকে নিয়ে কিছু শ্রেণীর মানুষ খিল্লি করেছিল, তাদেরকে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। ঠিক একইভাবে কুম্ভ মেলাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে, এখানে তো পুরো প্রশাসনিক ব্যর্থতার জন্য যারা মারা গিয়েছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে নিয়ে যারা খিল্লি করছেন, তাদেরকে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। এরা মানুষরূপী অমানুষ বলে মনে করছি এদেরকে আমি। আমরা দেখেছি যে নদিয়ায় একটা স্কুলে ভাইরাল হচ্ছিল কিছুদিন আগে, যে সরস্বতী পুজো করতে দিতে হবে, কিছু স্কুল টিচার বলছেন, কিন্তু বাইরের মানুষ এসে বাধা দিচ্ছে যে 150 বছর স্কুলের বয়স, এরকম কোনো প্রোগ্রাম হয়। দেখুন ব্যাপারটা হচ্ছে, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা। আমি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, রাজনৈতিক ক্ষেত্রে যেমন নবী দিবস কিন্তু সমস্ত স্কুলেও পালন হয় না, ঠিক একইভাবে সরস্বতী পুজো কিন্তু সমস্ত স্কুলে পালন হয় না। এবার কেউ বাধা দেওয়ার ক্ষেত্রে যে বাধা দিচ্ছে, সেক্ষেত্রেও আমি বলবো এটা কি আমাকে আইন, আদালত, বিচার ব্যবস্থাকে মান্যতা দিয়ে করতে হবে। আমার ক্ষমতা আছে আমি আটকে দিলাম নবী দিবস, আমার ক্ষমতা আছে আমি আটকে দিলাম কি বলে আপনার সরস্বতী পুজো, এটা মোটেও কাম্য নয়। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, এটা মাথায় রেখে চলতে হবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদের, যেমন নবী দিবস করার কারো অধিকার আছে স্কুলে, খ্রিস্টানদের বড়দিন পালন করার একইভাবে তার অধিকার থাকবে, একইভাবে আপনার সরস্বতী পুজো করার অধিকার থাকবে। ঠিক একইভাবে সরস্বতী পুজো হচ্ছে, সেখানে ভিন্ন ধর্মের যে ধর্মীয় অনুষ্ঠান করার অধিকার থাকবে। কোনো একটাকে আটকানোর যে অপচেষ্টা চলছে অনেক ক্ষেত্রে আছে, এই ধরনের নবী দিবসকে আটকে দিচ্ছে, করতে দেবে না। নবী দিবসকে কেন্দ্র করে হাওড়া জেলায় বছর
8 আগে বিশাল একটা তেহট্ট কাটরা সম্ভবত ওখানে একটা ঘটনা ঘটেছিল, একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেছিল, ওটাও অন্যায় হচ্ছে, তো ওটারও আমরা বিরোধিতা করছি। ঠিক একইভাবে এই যে বিষয়গুলো যেগুলো ঘটছে এগুলো আমি মনে করি বাড়াবাড়ি হচ্ছে, এগুলো মোটেও কাম্য নয়। আর দেখুন যে যুগ থেকে তৃণমূল, ফায়দা আছে ওর ওখানে, ফায়দা আছে। মমতা ব্যানার্জি নাকি যে কলেজ থেকে ল নিয়ে পাশ করছে সেই কলেজও তৃণমূলের একজন নেতা পুজো করতে দেবে না বলছে, কালকে বলবে নামাজ পড়তে দেবো না, যেটা উত্তরপ্রদেশে হচ্ছে, নামাজ পড়তে দেবো না। তো এইগুলো তো কাম্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেক তার রিলিজিয়াস প্র্যাকটিসকে তিনি ধর্মীয় আচার আচরণ তিনি করতে পারে। এবার যদি কোনো স্কুলে সরস্বতী পুজো হচ্ছে সেখানে যদি নবী দিবসের ডিমান্ড করে, অবৈধ কিছু নয় আমি মনে করি। বা খ্রিস্টানরা যদি বলে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করে, অবৈধ কিছু নয়, তার ডিমান্ড বই লিগাল ডিমান্ড। কেউ যদি বলে শিখ ধর্মগুরুদের ধর্মীয় অনুষ্ঠান কিছু একটা করবে, লিগাল ডিমান্ড, কারণ এখানে যদি একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে অন্য এখানে হতে পারবে না, এটা আগে গুছিয়ে উঠতে হবে। এই কনসেপ্ট আমাদের বাংলাতে সারা দেশে ক্লিয়ার নেই। যার যেখানে ক্ষমতা বেশি অন্যটা করতে দেবো না, এটা উচিত না। যেখানে যারা সংখ্যালঘু তাদেরকে আরো বেশি করে জায়গা করে দিতে হবে সংখ্যাগুরুদেরকে। আপনি বলেছিলেন 28 তারিখে কোর্টে আসবেন সরকার, আপনাকে জরুরি বলেছে, উনি তো বলেছিলেন কোর্টে দাঁড়াতে হলে গিয়ে কোর্টে বলবো, কোথায় গেল বাবু? আসেনি, দাঁড়াও, এই তো সবে শুরু, সামনে থেকে গুরু, আসতে ওনাকে কোর্টে হবে। এই কোর্ট না তো অন্য কোর্ট, ওনাকে কোর্টে আমি আনবই, এটা মাথায় রাখবেন। কোর্টে ওনাকে আমি আনবো, এনেছিলাম বিগত দিনে, বলেছিলাম আগামী দিনও মানবো, এটা মাথায় রাখবেন। উনি তো কোর্টের ঊর্ধ্বে নয়, মাননীয় যারা বিচারপতিরা আছে দেখুক, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি সব মানে আমি তাকে অনুরোধ করব, মানে একটা বলছি তাদের মিডিয়ার মাধ্যমে, সবাই দেখুক এটা, যে তৃণমূলের একজন বিধায়ক নিজেকে কোর্টের ঊর্ধ্বে মনে করে, বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নিজেকে মনে করে। কোর্ট ডেকেছে, আসছে না, পরবর্তীতে দরকার লাগলে প্রিজন ভ্যানে তুলে নিয়ে আসবে, বড় গাড়ি করে তুলে নিয়ে আসবে কোর্ট অর্ডারে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আপনি বলছেন যে প্রিজন ভ্যানে তুলে নিয়ে আসবেন, আমি আসতে পারবো, আমার ক্ষমতা নেই, মানে আপনি বলছেন আইন নিয়ে আসবে, কিন্তু ভাঙড়ে আমরা পঞ্চায়েতে দেখলাম যে 9 জন উভয় দলের মানুষ মারা গেল, সেই দলের আসামিগুলো কোথায়? ভাঙড়ে যে এত গন্ডগোল হলো সেইগুলো আসামি কোথায়? ভাঙড়ে যে এত মানে কোর্টে রিগিং হলো, ছাপ্পা হলো, ওগুলো যারা জিতেছে তারা জিতেনি। দেখুন ব্যাপারটা হচ্ছে, আইন বিচার ব্যবস্থা তো আমি চালাচ্ছি না, বিচার ব্যবস্থা চালাচ্ছে বিচারকরা, এবং পর্যাপ্ত পরিমাণে হাইকোর্টে অ্যাডভোকেট, এই আপনার জাজেসও নাই। আপনি দেখেছেন পশ্চিমবাংলা মানে কলকাতা হাইকোর্টে প্রায় 40% বিচারপতি নাই, ফলে স্পিড আপের ক্ষেত্রে হচ্ছে, মামলা চলবে। আর অনেক ক্ষেত্রে একটু তো এদিক সেদিক হচ্ছে, আপনি বুঝতেই পাচ্ছেন ডেটের ক্ষেত্রে, তারপরেও বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচার ব্যবস্থার মাধ্যমে বুঝে নেবো। উনি বলেছিলেন দরকার লাগলে কোর্টে উঠে বলবো ওই আমার সম্পর্কে যে কথা, তো কোর্টে এসে উনি পালিয়ে বেরিয়েছেন। এর জবাবটা ওনাকে কোর্টে আসি নেবো, আমি কোর্টের মাধ্যমে ওনার কাছ থেকে জবাব নেব। আপনি বলছেন কোর্টের মাধ্যমে জবাব দেবেন। আপনি শওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন, শওকত মোল্লা কোন এক সভা থেকে আপনাকে জঙ্গি বলেছে, কিন্তু আবার শওকত মোল্লাকে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও শওকত মোল্লাকে জঙ্গি বলেছেন। আপনি যখন শওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন, ঠিক শওকত মোল্লা আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছেন, কি হচ্ছেটা কি? দেখুন, শওকত বাবুর সম্মানে আঘাত লেগেছে শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যটাকে, সেজন্য শওকত বাবু আইনের দ্বারস্থ হয়েছে। শওকত বাবুর মন্তব্য আমাকে আঘাত লেগেছে, আমার ডিগনিটিতে আঘাত লেগেছে, শুধু আমার নয়, স্পিকার স্যারকেও আঘাত দিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আঘাত করেছে। যদি আমি একজন জঙ্গি হই তাহলে বিধানসভায় স্পিকার স্যার আমাকে ঢুকতে দিচ্ছে কেন? যদি আমি একজন অসামাজিক দেশদ্রোহী কাজের সাথে যুক্ত থাকি, পুলিশ মন্ত্রী আমাকে অ্যারেস্ট করছে না কেন? এতজনকে আঘাত দিয়েছে, ওনারা কি ব্যবস্থা গ্রহণ করে বলতে পারবো না, আমি ব্যবস্থা গ্রহণ করবো, ওই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। আর শওকত সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, ওটা আমি বলছি, 100 বার বলবো, তাতে যদি আমার নামে কিছু নোটিশ পাঠাতে পারি পাঠাতে পারুন। তিনি বলছেন তো এর মানে জানেন না। 28 তারিখে আসার কথা বলেছিলাম, 28 তারিখে আসেনি, তাহলে আপনি মানটা বলে দেন, নট ক্রিমিনাল। কুখ্যাত, আমি এতটুকু বলে দিয়েছি, আর ক্রিমিনাল মানেটা বলবো। একটু অন্য প্রশ্নে আসি আমরা। সামনে 26-এই একদম লোকসভা বিধানসভা ভোট। আপনি বলেছেন 26-এ বড় ভাইজান অর্থাৎ আব্বাস সিদ্দিকী ভাইজান ব্রিগেডের সভা করবেন, খুব ভালো কথা, কিন্তু সামনে যে 26-এ ভোট, সেই ভোটের প্রস্তুতি আপনারা কেমন ভাবে নিচ্ছেন? সংযুক্ত মোর্চা থাকবে না আপনারা এককভাবে লড়বেন? সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু খুলে বলেন। আমরা সবসময় চাই পশ্চিমবাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে হারানো, আমাদের প্রধান লক্ষ্য। দুটো শক্তিকে একসাথে হারাতে হবে, কারণ এই দুটো শক্তি মিলেমিশে চলছে। যেভাবে আরজি করের ঘটনাটা আপনারা দেখলেন,
সিবিআই হাতে তদন্তভার ছিল, সিবিআই কি করেছে? আর সিবিআই কে পরিচালনার দায়িত্ব কার আছে? কেন্দ্রের বিজেপি সরকারের। কি একটা মিলেমিশে চলছে, এটা না একাধিক চাকরি চুরি থেকে শুরু করে একটার পর একটা জামিন পেয়ে যাচ্ছে, হ্যান ত্যান, শুধু এভিডেন্স দিতে পারছে না, ট্যাম্পারিং হচ্ছে, এইসব অনেক অভিযোগ আছে। কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের স্যাম্পেল আপনার রিপোর্ট এখনো জমা হলো কি হলো না সব আপনারা জানেন। আমরা চাই এই রাজ্য থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে। বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য যে সমস্ত অবিজেপি ও তৃণমূল শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে চাইছে তাদের প্রত্যেককে আমরা আহ্বান করছি, প্রত্যেকের কাছে আমরাও যাচ্ছি, যে তাদেরকে বলছি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবো 2026-এ যাতে 294টা সিটেই বিজেপি এবং তৃণমূলকে নীল করা যায়, সেই জন্য আমরা লড়াই করব। এবার কেউ যদি আমার এর মধ্যে মনে করে নিজে আমি সব সর্বেশ্বর বা আমি বাকিগুলোকে কন্ট্রোল করব, সেটাও ভুল হবে। আর যার যেমন শক্তি আছে তাদেরকে সম্মান কেউ যদি না দিতে চায় সেটাও ভুল হবে। আমরা তার যেরকম শক্তি আছে সেই শক্তি বজায় রেখে তার যথাযথ সম্মান দিয়ে আমরা চাইছি যে বৃহত্তর একটা জোট তৈরি হোক বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। এর আগে তো 21 বিধানসভায় আপনারা জোট করেছিলেন, সেখানে সিপিএম কংগ্রেস আপনাদের উপরে দোষ দিয়েছিল যে আইএনসিকে জোট করেছি বলে আমরা নীল হয়ে গেছি। এখন ভাবুক ওনারা কি করবে। দিল্লির আলাদা ছবি দেখা যাচ্ছে, সেখানে কংগ্রেস আলাদাভাবে লড়ছে, আপ আলাদাভাবে লড়ছে। ওখানে বিজেপির সিটিম বিটিম আর কি হয় না, শুধু পশ্চিমবাংলাতে আইএসএফ হয়, মিম হয়, তারপরে ডাব্লিউপিআই, আরো যে সমস্ত পার্টিগুলো আছে তারা নাকি আলাদা লড়াই করলে, তারা নাকি তাদের হকের লড়াই করলে এরা জোট হয়ে যায়। কারা বলে এই কথাগুলো? তৃণমূলের চামচা কিছু আছে শিখিয়ে দেওয়া, আর কিছু মলি সাহেব গোছের আছে মুসলমানের। তাছাড়া কে বলে? একবারের জন্য বলছে না তো যে গোয়াতে গিয়ে মমতা ব্যানার্জির দল কি করতে গিয়েছিল, ওখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার কত 5,000 না কত টাকা করে দেবে বলেছিল, কি করতে বলেছিল? ওখানে হয়নি। বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ডে গতবারে নির্বাচনে গিয়ে কি করেছিল? ভোট কেটে কাকে সুযোগিতা করতে, এই কোনো আলোচনা হয়নি। যখন হকের লড়াইয়ের কথা বলা হয় তখন নাকি বিজেপির বি টিম বলে দেখে দেওয়া। এখানে আপনার এতে উত্তরপ্রদেশে মায়াবতীর দল মাঝে মধ্যে কি করে, আপনার পাঞ্জাবে দেখলাম আমরা আপ আর কংগ্রেস, এই যে দিল্লি নির্বাচনে কি দেখছি আমরা, এ নিয়ে কারো কথা নেই। আর যখন সমস্যা হবে তখন উত্তরপ্রদেশে বাঙালিদেরকে ধরে ধরে পুলিশে ভরে দিচ্ছে, ভাইজান একটু দেখুন না। আরে মমতা ব্যানার্জিকে তুমি তো সিএম বানিয়েছো, উড়িষ্যায় বাঙালিদেরকে ধরে পিটছে, ভাইজান একটু দেখুন না। আরে দেখবো, 100 বার দেখবো, কিন্তু কাকে আপনারা গদিতে বসিয়েছেন একটু ভাবতে হবে। আর আমাদেরকে যখন আমরা ভোটের কাছে দাঁড়াই কিছু মানুষ ওদের মাথা খেয়ে নেয়। তাই বলবো 2026-এর কথা মাথায় রাখুন। দলিত আদিবাসী মুসলমানদের উদ্দেশ্যে বলছি আমি, এক বিধায়ককে যদি আটকাতে হিমশিম খেয়ে যায় একটা সরকার, যদি 10টা আপনারা পাঠান, অন্যায় করতে সরকার দুবার ভাববে। পুলিশ কাস্টডিতে পিটিয়ে মেরে দিচ্ছে না, মারা বন্ধ হয়ে যাবে। কুচবিহারে মুসলিম মহিলার বাড়িতে ঢুকে এমন মার মেরেছে, আমার মাকে পিটিয়ে মেরে দিল, কোনো কথা নেই। ভুয়ো এনকাউন্টার আমি মনে করছি বিচার বিভাগীয় তদন্ত হলে সত্য ধরা পড়ে যাবে। সাজ্জাক আলমকে মেরে দিল, কোনো বিচার নেই, কোনো কথা নাই। হাইকোর্ট রায় দিয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, কিন্তু ওই রায়ের আগে পর্যন্ত যারা ওবিসি সার্টিফিকেট যারা নিয়েছেন প্রত্যেকের বৈধতা, তাদের সার্টিফিকেটটা বৈধ আছে। এনসিএল নিতে গিয়ে এত হ্যারাসমেন্ট হচ্ছে, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলে দিল যে এনসিএল সবাইকে দিয়ে দিতে হবে, কিন্তু দেখুন বিভিন্ন এসডি অফিসগুলোতে গিয়ে কিভাবে তাদের সমস্যা হচ্ছে সেই নিয়ে কথা নেই। আর এই কথা বলতে গেলে নাকি বিজেপির আমরা বি টিম হয়ে যাচ্ছি। বাংলার মানুষকে বলবো বুঝুন, বাংলার মুসলমানদেরকে আমি স্পেশালি বলছি একটু বোঝার চেষ্টা করুন যে কোন জায়গায় আপনার ক্ষতি হচ্ছে। বিজেপি বলছে ডাইরেক্ট মেরে দেবো, আর তৃণমূল একটু হাত পা বেঁধে মারবে। একটু ভাবার সময় এসেছে, ভাবতে হবে। হাত পা খোলা থাকলে লড়ে নিতে পারবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে পেনের খোঁচা দিয়ে, আর হাত পা বেঁধে দিলে আর পেন চালাতে পারবেন না। তৃণমূল হাত পা বেঁধে আপনাদেরকে এইরকম ধ্বংস করার চেষ্টা করছে, বিজেপি যেটা সরাসরি করছে। মুদ্রার এপিট আর ওপিট, তৃণমূল আর বিজেপি আলাদা কিছু নয়, এদের টিকি বাঁধা আছে কোথায়? নাগপুরে। সুতরাং ভাবার সময় এসেছে যে 2026-এ 10টা নওশাদ সিদ্দিকী আমাদেরকে বিধানসভায় পাঠাতে হবে। 10টা নওশাদ সিদ্দিকী বিধানসভায় পাঠালে সরকারের অনৈতিক কাজ করা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসায় টিচার এসে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিচার যাবে, হসপিটালে ডক্টর যাবে, দুর্নীতিগুলো বন্ধ হবে। আর না হলে ওই 77টা বিজেপি নিয়েও কিচ্ছু লাভ হবে না। আপনি বলছেন 10টা নওশাদ সিদ্দিকী, যদি 10 জনকে আপনারা যেতেন, এই আসবার মতো তো আবার অন্য দলে চলে যেতে পারে, আপনি পিছনে ফিরে দেখবেন
শূন্য করতে শূন্য, হাতে শুধু নয়। না, আপনি কথাটা ঠিকই বলেছেন। তো নওশাদ সিদ্দিকী তো যায়নি, নওশাদ সিদ্দিকী তো যায়নি। এখন মানুষ যাবে, মানুষের উপরে ভরসা করতে হবে। এই যে আপনি এখানে আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, আমার সিকিউরিটি আপনাকে কি এখানে সিকিউরিটিটা আছে কি? আপনি তো আমাকে মেরে দিতে পারেন এখন, কিন্তু ভরসা আপনাকে করছি বলি তো, আমি অ্যালাউ করেছি বলি তো আমার সিকিউরিটি আপনাকে ছেড়েছে। তো মানুষকে ভরসা করতে হবে, বেইমানি কেউ করতে পারে, আর কেউ ভরসা রাখবে, পজিটিভ নেবেন। 21-এ তবে হ্যাঁ একটা কথা বলি, আমরা রাজনৈতিকভাবে নবীন, কিছু কৌশল আমরা আগামী দিনের জন্য আনছি, যেটা কমিটমেন্ট করবে সেইখানেই তাকে দাঁড় করিয়ে রেখে দেবো। সেই কৌশলটা আমরা নবীন বলে করতে উঠতে পারিনি, এখন নিয়ে আসছি। 21 সালে আপনি কত ভোটে ভাঙড় থেকে জিতেছিলেন? 26,000 সামথিং। আচ্ছা, এবারে যে 26-এ যে বিধানসভা ভোট আসতে চলেছে, সেই জায়গায় আপনি কি শক্তি ক্ষয় হয়েছে, না মনে করছেন যে 26-এ অনেকটা টাফ হবে? 26-এ আরো বেশি ভোটে জিতবো, যদি আমাকে দল পারমিশন দেয় ওখানে দাঁড়াতে, আরো বেশি ভোটে জিতবো। 21-এ মিথ্যাচার করা হয়েছিল, বিজেপি চলে আসবে হ্যান ত্যান, বিজেপির দালাল হ্যান ত্যান করেছিল। আর এখন ভাঙন নয়, সারা রাজ্যের মানুষ হাত কামড়াচ্ছে যে আইএসএফকেই আরো 10টা জিতাতে পারতাম। বলছি তো, মানুষ ওয়াকাব বোর্ড নিয়ে অনেক চিৎকার করছে রাজপথে, বিধানসভার মধ্যে ওয়াকাব বোর্ড নিয়ে না চৌধুরী সাহেব না হাকিম সাহেবকে একটাও তিনি কথা বললেন না কেন? এই প্রশ্ন তো মানুষ বুঝতে পারছে। জিসিপি তো পাস হলো। হ্যাঁ, লড়াইয়ের জায়গাতে কথা বলছে না কেন? এখন আরো বেশি মানুষ ভোট দেবে। হ্যাঁ, এটা আপনি অস্বীকার করবো না, কিছু মানুষকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছে। ভাই, ভোটটা তো তারা দেবে, সে ভোটে দেওয়ার রাস্তা আমাদের তৈরি করবো। আমরা তো দেখেছি ভোট দেওয়ার সময় তার টেপ লাগিয়ে দেওয়া হয়, তাদের দাঁড় করিয়ে দিয়ে ভোট অনেক নোংরামি হয়, নোংরামিটা বন্ধ করবো। রাষ্ট্রপতি শাসন হলে ভালো হয় না? রাষ্ট্রপতি শাসন, আর বলছি না সময়ের সাথে বিষয়টা বলবো। ঠিক আছে।